সেই সময় বাড়ি বেরোবো মানে দেখছি যে এখানে খানে গিয়ে লাশ, ওরে সর্বনাশ, কেউ হাও মাও করে কান, হ্যাঁ পাকিস্তানিরা ওদের লাশ সেই গাড়ি নিয়ে এসে গাড়ির মধ্যে সব নিয়ে আসছে, ঘাড়ে করে হুড়ুম দাঁড়াম করে নড়াচড়া করছে, তাও তো হুড়ুম দাঁড়াম করে গাড়ি পর। ওই সময় যখন ওই সময় গুলি বন্ধ হয়ে গিয়েছে, মানে কোনো পক্ষে আর ছাড়াছাড়ি নেই, তখন ধরো বুকেরও মেরেছে এগেরও মেরেছে না, তখন ওই লাশ সব কুড়োয় গুলি নেই, আর ওগের গুলি নেই, রাইফেল তো পিটাপিটি করছে, সিকিকে ধরে খানেরা গাছা মাছে ইয়ালি বলে আসার সমুদ্রে লাশ কি তারা এমনি হাতাহাতি, ওর কয় হাতাহাতি মানে গুলি আর নেই, রাইফেল দিয়ে বেরো সিকিগের এত পরিমাণ ওগের এলেনে মরিয়েছে। পাঁচখান বিমান যেদিন ওঠে ওই দিন আমরা থাকি আর বড়া কাস্টভাঙায়, তখন ওই পাকিস্তানি প্লেন চারখান উঠেছে, এসে দেখি যে আমাদের এই গ্রাম শুধু মোজাম সমাজ উঠছে সমাজ, আর শিখ তো মাঠ পুরা, ওরা তো বাংকার করে নেই, ওখানে সব ওখানে স্ট্যান্ড করে মনে হচ্ছে যে না আমরা স্বাধীন পেয়ে গিয়েছি, এই মনে করেছে। ওরা যখন এবারে ওই ওই তোমার কান্ডমানিতে প্লেন উঠেছে, তো চারখান ওঠার সাথে সাথে দুখন মেরে দিয়েছে, এরা যখন দুখন মেরে দিয়েছে আর দুখন গেঙিয়ে চলে গেছে, আর পুরো প্লেন ওঠানোর সাহস পায়নি। এবারটা ভারতের প্লেন উঠলো, ভারতের প্লেন উঠে এবারটা সব ওই এক জায়গায় দলা করে ফেলাই দিলে, যে ওখান থেকে ওরা আত্মসমর্পণ করলেছে, তখন রাত্রিবেলা যায় কার্পু ভারত। বড় 5টা বোন আর 5টা ভাই। স্বাধীনের সময় বাড়ি এসে একটা ছোট ভাইটা মারা গেল। স্কুল তখন সেই তালপাতার কাগজ আর ওই হাড়ির কালি আর কুঞ্চির কলম, ওই যে তখন লেখাপড়া, আমার আব্বা তো লেখাপড়া জানে না, 100 পর্যন্ত গুনতে পারত না। এখন আমরা ভাইটি তো 10টা হয়ে গেছি, কাইকের মুখে দেবো কি, সেই সময় ওই অভাব, সেচের কোনো কারবার নেই, ওই আল্লাহর পানিতে আবাদ, কি করবো, খাওয়ার যে কি কষ্ট করেছি সে সময় সে কথা বলা যাবে না। ওই সকালে হয়তো ধরো রাত্রির ধরো ভাত রিন্দে হয়তো পানি দিত, তো এত কটা ধরো ভাত তলায় থেকে তার 1 থাল পানি ঝাল পেঁয়াজ দিয়ে ডইলে নিয়ে ওই ভাত দুটো খাচ্ছে, আবার চুমুটে খেয়ে দুপুর মতো কাটাতে হবে। দুপুরবেলা আমার জীবনে ভাত খুবই কম খাইছি, তো ওই ছোলা মোলা হয়তো ওই ছোলা ভিজিয়ে ওই আবার গুড় দিয়ে দুপুরবেলা ওই দেখাতাম, আর রায় চাইলে আবার দুটো ভাত খাইছি, তা তো পেট পিড়ে না, তাই ওই ছোলার ডাইল এমনি ছোলা ভিজিয়ে খালি, আর ওই দানা গুড় শরীরটা এমনি ঠান্ডা থাকতো। আর আমি ছোটোবেলা দুধ খাইছি, এই পুষা না ডোবা পর্যন্ত আমি দুধের থালে হাত দিইনি। 10টা ভাই বোনেতে কেউ দুধ খেতে না, তো আমি একা দাঁড়া। বিকেলবেলা খেলা করতে যাচ্ছি, ওই হাড়ির পথে 1 মুঠো টান দেবো, শহরে 1 মুঠো শহর খাতি চলে দেবো, তো শক্তিতে আমারে পড়ে, আমার সাথে কেউ পাইতো না, তো মেয়েটা হাড়িতে দুধ জল দিচ্ছে, 2 কেজি দুধ জ্বালালি কিরাম হয়, 1টা মুঠো টান দিলি আর পুরো 1 মুঠ শহর উঠে যাবে, খাতি আইছি খেলা করতে। তো যে কোনো খেলা করে হোক, মাল লেগে হোক, আমার সাথে কেউ পাইতো না। ওই গুলি খেলা করতাম দিনে, মানে বেশি খেলতাম গুলি খেলা, টুক করে বাড়ি দেবো, ওইটা একটু হয়ে উঠবে, এটা বাড়ি দেবো। আর একটা খেলা, ও খেলা গুলি খেলা বাদ, এটা গাদি খেলা করতে এবারে তোমার রাইতও হয়ে যাবে, চাঁদনি রাজ্য দিয়েছে, রাত পর্যন্ত খেলবে। ও গাদির দানে কেউ শুয়েও পড়ে যাবে, শুয়ে রয়েছে, রাত তো কেটে গিয়েছে, আমাকে জীবনে রাত তো কেটে গেছে এই গাদির দানে। না, শিয়াল কুকুরি ভয় ছিল না তখন, আমরা পাইনি। ওই স্কুলের মাঠে খেলতাম, আর এটা ঘুড়ি উড়াতাম, এখনকার সময় ঘুড়ি উড়েছি, ঘুড়ি পারলে পাড়ে তো 20-25 খান ঘুড়ি উঠতো, কার ঘুড়ি উপরে উঠবে, কার ঘুড়ি ডাকতে বেশি, কুচটা দড়ি চিকন করে পাখি নিয়ে ওই দৌড়াতাম। আর 8-9 বছর বয়স থেকে আমি মাঠে কাটছি। সব থেকে কষ্ট পাইছি স্বাধীনের পরে এসে, বাংলাদেশে কোনো খাবার নেই কোনো জায়গায়, সে দুর্ভিক্ষতা কি করা, ওই বিদেশ থেকে গম নিয়ে এসে যখন ওই রিলিফ এই সব দিতে, তোমার কাছে মাল কাটা বুঝকে তুমি এই গরিব লোকের সব ভাগ করে দাও, তো 10 কেজি করে হোক 5 কেজি করে হোক এরকম মাথা ভাগ করে দাও। লোক হিসেবে সব বাড়ি সব গম, ওইটা কী করতো, ওই যা গমের ভাত খাইছি, আবার ওই ঢেকিতে পাড়িয়ে কলে ফেসবে, এটাও নেই। ওই সময় যখন কষ্ট এরকম হয়েছে, হ্যাঁ কী করবো, কী কাজ করবো। মুজিবাদ যখন গম দিলে, এই গম আসার পরপরই দেশে একটু কাজ এসলো, তখন আমরা কাজ পেলাম, তখন ওই যাই দুটো খেটে নিয়ে এসে 3 বেলা যাই দুটো সবার মুখে আমরা দিতে লাগলাম। তা আর তাও কি দিত, জাগের কাছে দিয়েছে, ওই গম
তোমার কাছে দিলে তুমি মেরে খাই যাও, ধনী হয়ে গিয়েছ। গম গর্তি খাওয়াইছে তো মানুষের দিন এই সময় সমুদ্রের পিস কমিটি মাতব্বর যারা ছিল। তাই মুজিবার বলিল যে 7.5 কোটি বাঙালি, আমি 7.5 কোটি কম্বল নিয়ে আসছি। তা আমার সবরই আর কম্বল কনে গেল। তা পাকিস্তান পেয়েছে দেশ স্বাধীন করে হীরার খনি, আর আমি মুজিবার পাইছি দেশ স্বাধীন করে চোরের খনি। আমরা যখন একটু কাজ ফেলাম একটু হাতে, তখন থেকে আমাদের ওই সেই খাওয়ার কষ্টটা একটু গেল। দেখ 3 বেলা মোটামুটো আমরা খাতে পারি। বুঝলি তো, ধানে কি দাম আছে 10 টাকা ধানের মন। আবাদ করবে কি, এখন তো সার মাটি, তখন তো সার মাটি নেই। 1 কেজি ছাগলের গোশত তখন 8 আনা 1 টাকা, আর গরু তো খাইতেই না। পরের বেড়ে আমি 10 টাকা করে মাইনে দিয়ে দিতাম, মাসে 10 টাকা মাইনে। তার মানে গরু মাঠে খাওয়াইতে হবে, আবার এই গাছ পাড়তে হবে, কত 1 পন করে গাছ উঠতে হবে, মোটে 10 টাকা মাইনে। কত লোক পেটে ভাতও মাইনে রয়েছে খাওয়ার দালায়। ওই 1 টাকা 5 শিখে এর উপরে জনের দাম নেই। একটা কাজ করলেই ধরো 1 টাকা দেবে। যাই কিনতে যাওয়া, 1 সের চাল কিনতে গেলি 8 আনা, তো 1 সের চালই তো আমার হচ্ছে না। ওই সময় যখন 1 টাকা জনের দাম হইলো, তখন ওই 1 টাকা জন খাটতাম দিন মানে ওই ইন্ডিয়ায় মাল নিয়ে যাচ্ছে হইতো। এই আজমন 10 কেজি করে মাল মাথায় করে এইখান থেকে নিয়ে ইন্ডিয়ায় দিয়ে আসতে হবে। ওই সব ইলেকট্রনিক জিনিস বাংলাদেশে তাকে বাড়ি ধরো ওই নড়া, ওরাই ঢোকবে, যেয়ে তোমরা কলকাতা মার্কেট করবে, করে এসে বনগাঁয়ে বাইরে এসে লাভবে। এই মাল এলে গেলে তোমার নড়াল পৌঁছে দিত, হেঁটে বাড়ি আসতাম। এবারে ওই মাল কিনতে আবার জন নিয়ে আবার ফাটাই দেবে। ধরো ওই যশোরের আশপাশে ওখানে থাকবে, যে একটা সর্দার থাকে, মালটা ওই হেফাজত করে রাখবে, ওর হাতে পৌঁছে দিয়ে আমাকে আর ওসবের কোনো ধার নেই। হ্যাঁ, ওখানে গেলে আমাকে জনের দাম দেবে 5 টাকা। ওই পাতা ওই পাশে পাতা নিয়ে এসছে, এনে বিড়ি বান্ধার জন্য পাতা নিয়ে এসে গ্রামে ছুটে যেত। এই পাতা নিয়ে যেতে আবার ওই নড়াল পর্যন্ত সবাই মাথায় মাথায় রাত্রে চলে যাবে। হ্যাঁ, যুদ্ধের পরে যুদ্ধের থামার পরপরই ওই সব ব্যবসাগুলো বেরিয়ে গেল। তারপরে কত লোক ওই এ পাশে ইন্ডিয়া যাবে, ইন্ডিয়াতে এই পাশে আসবে। তো ওই নড়ালতে এসলো ইন্ডিয়া যাবে, ওর দিয়ে আসতে হবে। আবার ওদিক থেকে আবার লোক এসে সিন্ডিকেটে রয়েছে, আবার এসে এই পাশে পৌঁছে দিতে হবে। মানে চারিদিক থেকে একটা বাংলাদেশ আর সেখানে ইন্ডিয়া একটা খুব ভালো সম্পর্ক ছিল। বর্ডারেও ধরা ফাঁকড়া খুব কম ছিল। এবারটা আসলো কি, মুজিবার দেশে এসে নিয়ে আসলো প্রথম হচ্ছে কিনা শ্যালো ম্যালো ডিপ টয়েল, এই হচ্ছে কিনে পাশ করে নিলে। পাশ করার সাথে সাথে মুজিবার যখন মেরে গেল, তখন জিয়াউর রহমান এসে এই মালগুলো সব বিলাতন করতে। তখন এই মুন্সিরা কয় যে আল্লাহর সাথে পাল্লা দিয়ে আবাদ করছাও, এই কথা ওই মুন্সিরা কইতো যে আল্লাহর সাথে পাল্লা দিয়ে তোমরা এই ধান করছো, ওই অনেকে করতো না। তো পুরো সময় এখন ওই করতে দেখা যে ভারী কায়দার আবাদে, আর 1 বিঘে হইতে তখন ধান হইতো কত, 3 মন 4 মন 5 মন, তার কিন্তু বেনামুড়ি ধান হলে 6 মন হবে, তার বেশি হবে না ধান। আর এখন ধরো ওই যখন ইরি ধান করতে নিলে 1 বিঘে 20 মন, অত করবো কেন বুঝলি, 1 বিঘে 20 মন আসছে। আর এখন যে 1 বিঘে 30 মন আসছে, তাহলে এবারে কি আসছে কেউ নেই। তো মানুষ যত বেশি আসছে, আবার তত বেশি যাতে আবাদের ফসল আসবে তাই করছে, কি করছে না। তাহলে আমরা তখনকার থেকে বলে এখন সুখী, কিন্তু এখন একটা জিনিসই সুখ নেই, আমাদের মনই ভালো না, আমাদের মনটাই খারাপ। তো আমি তো তখন বিয়ে করতাম না, করারও যোগ ছিল না। আমার এই দাদি কালে শোনা, তোর তো আমি মানুষ করেছি, তোর বউটা আমি একটু দেখে যাবো। ওই দাদির কথা রক্ষা করতে যে আমার ওই সময় বিয়ে করতে। আর তখন বিয়ে হইতো দেখার আগে জানাজানি হবে, ঘটক পাঠাবে, তারপর জানাজানি হবে কীরকম ছেলে, কীরকম, ওরা কোন বংশে, এরা কোন বংশে, এরকম বংশ হিসেবে করে। আর তারপরে মামা মাতো দেখবে, দেখে তারপর বিয়ে হয়। তখন ওই ঘোড়ার গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল, আমি ঘোড়ার গাড়ি নিয়ে আসলাম। হ্যাঁ, তখন আমাদের গ্রামও ঘোড়ার গাড়ি ছিল, তাহলে ঘোড়ার ভাড়া মেরে কুল পাইতো না। তোর আগে কবে তোমার কোন সময়, ওই সময় আসবো। আর একজন তোমার বলে ওখান থেকে এসে তোমার নিয়ে যাব ঈদের পরের দিন। ঈদ কালকে হয়ে গেছে, তার পরের দিন সকালে বেলা ডগমগ করে উঠেছে, বুঝেছো। উঠলে তো এখন ওই সিঙ্গেলের দিক যে হো শব্দ হচ্ছে, কী রে
এইখান থেকে ধরো দৌড়ে গেছি ওই এই মাঠে, দেখি যে বাপ ওইরাম সে সোঙাওলা গাড়ি হুড়মুড় হুড়মুড় করে সব। হ্যাঁ, না না, প্রথম ওই দেখছি ওই ট্যাঙ্ক গাড়ি, শুনেছি লাস্ট একটা যুদ্ধ হয়েছে ট্যাঙ্ক গাড়িতে, আর ওই এসে প্রথম জীবনে ওই দেখছি যে এই ট্যাঙ্ক এই দিক থেকে বেরিয়ে এই মাঠ দিয়ে এমনি যা ধাওয়া করেছে। আর খানেরা ধরো গাড়িতে করে এই রাস্তা ওই রাস্তা ও পুপাড়া রাস্তা না বলো, বেরিয়েতে আমাদের এই গ্রামের মধ্যে ঢুকে পড়েছে এমনি এমনি। আবার কত কি পায়ে হেঁটে সেকে কয় স্থল বাহিনী নাকি, ওরা পায়ে হেঁটে এইসব খলতে মলতে সব ঢুকছে। হ্যাঁ, এইবারটা না ওই দিন মানে মা আরে পাগল দেখে সব ঘরের মধ্যে পলাই ওকে দেখি সব ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ করছে, আর কোনটাই না। আর ওরা ঘর মুখও তো লক্ষ্য করছে না। এইবারটা ওই যখন ওই পশ্চিম মাথায় হবুকের বাড়ির ওই কলে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল রেজিমেন্ট, ওই দক্ষিণ পাড়ার ওই মাঠ, ওরা বাংকার করে এলএমজি মেশিন গান নিয়ে বসে রয়েছে, তাই দুই পাশে মেশিন গান ফিট করে দুটো রয়েছে, বুঝলে। আর এই চালালের খেজুর বাগানে রয়েছে ট্যাঙ্ক গাড়ি, ওটা হচ্ছে ইন্ডিয়ান, আর এরা ট্যাঙ্ক গাড়ি এমনি বের করেছে। ওয়াল্লাহ এইখানে যখনই ট্যাঙ্ক গাড়ি আর অমনি এদিকে গুলিগুলো দেখি চারিদিক থেকে ওরা, আর মুক্তিপোস্ত গ্রামের মধ্যে মধ্যে সব বাংকারে সব তারা কাতাকের কায়দা রয়েছে অ্যাটাক, একার গেরিলা অ্যাটাক করার মতো খানেকের একার খিরে ফেলাই দিয়েছে। খিরে যখন ফেলিয়েছে গুলিগুলো তো চলছে ওই ঘরের মধ্যে এরকম কানে আঙুল দিয়ে মাটির সাথে শুধু আল্লাহ ডাকছে আল্লাহ আল্লাহ। এদিকে আবার দক্ষিণ পাড়া সব করে আগুন চলছে, সেল খাওয়া যাচ্ছে, তার দালান সে দালান ভাঙিয়ে নিয়ে ফার্স্টে ও ফার্স্টে বের করে নিয়ে চলে যাচ্ছে। এটা আমি রয়েছি আজগার শামসুলকে বাড়ি, ওকে বাড়ি আমরাকে গুণা করছি সব ওকের বাড়ি রয়েছে সেই সময়। এইবারটা সেই সময় গুলি যখন শুরু হয়ে গেল দক্ষিণ পাড়া থেকে হু করে আগুন জল, যেখানে খান রয়েছে সেই জায়গায় সে সেল পড়ে। আর এদিকে তো গোলাগুলিতে ট্যাঙ্ক চলছে, এই মাঠে ট্যাঙ্ক পড়লো 5 কান, পাকিস্তানের ট্যাঙ্ক 5 কান মেরে দিলে এই মাঠে। তাহলে কি পরিমাণ গুলি চলেছে, ওদের জামলতারা বলে ঠিক পাইনি, জামলতারা ঠিকই পাইনি, ওদের গ্রামে কোনো তাপই লাগেনি। এই ফাঁকা মাঠ দিয়ে হচ্ছে, আর আমাদের এই খোলে এই গ্রামটা মাঝখানে পড়ে গেছে। এসে ধরো 8টা 8:30 দিকেই শুরু হয়েছে সকাল, আর ঘন্টা 3 মতো কেন এরকম ঘাপানো চলেছে। এবারে এইখানতে যখন এই ঘাপানো ট্যাঙ্ক ফ্যাঙ্ক যখন সব মেরে দিয়েছে, তখন এই চৌগাছা দিয়ে ওই সব খানেরা ছিল, চৌগাছাতে এসব ভেঙে দিয়ে এবারে ধরো আড়পাড়া কাস্টমার গণেশপুর অমনি সোজা 12 বাজার ধরেছে। আর এরা এখানতে পিছিয়ে দিয়ে ধরো শৈলে রয়েছে, এই যুদ্ধে থামছে শৈলে যখন রয়েছে, এইবারে ইন্ডিয়ান ফৌজ এসে আমাদের মাঠে সব বড় বড় হাতিয়ার ফিট করে এটা সেল এ মাঠ দিয়ে জামালতা গরিবপুর দিয়ে মাঠ দিয়ে মোটামুটি সব নামছে। এইবারে তখন ওই জানো ওই ইন্ডিয়ান সৈন্য এসলো, তখন বাবু কি করো ওকে সাথে দোস্ত ফাতালাম। হ্যাঁ, তা ওই তোমার এই চুল লম্বা তোমার কি কাজ ওকে ঠিক ওই সুমন্দিকের সাথে বলল না, আর ওই জায়গার সাথে দোস্ত ফাতালাম। ওরা আসতে গেলে ওদের কি একটা নাম জানে, ওরা মাছ গোছ বলে ওরা খায় না, মাছ গোছ ওরা খায় না, যা কয়দাম ওরা জীব কয়দাম আমরা জীব হত্যা করিনি। তো এখন এই মাঠে যখন ওই সব বড় হাতিয়ার পিতলাই দিলে, তখন আইনাল আমি ওই মশিন টেপ্যাট আর কদর মা, তারপরে আমি আমার স্বামীর চা এই কটা লোক বাড়ি রয়ে যাও। তো এখন ওই রুটি মুটি যা দেয় নিয়ে আসলে আমাকে তো না, আমি আইনালে করছি এইরা বলে বলি দেওয়া গোষ্ঠ খায়, বলি দেওয়া গোষ্ঠ বলে খাবার না, তো কথা নিয়ে আসা নেই নাই দিকে ফেলাই দেবো। এইবারটা আসলে ভালো মানুষ, ইন্ডিয়ার কি যা কয় খারাপ ফুল একটা দাম করছে ডাব প্লাই কয় রুপিয়া নেবে তো ডাব প্লাই। আল্লাহ তোর টাকা না, তাহলে তোমার ডাব খাবো না, টাকা নেবো না, তোমার ডাব আমি খাবো না। তো আমি করছি আমাদের নিজেদের গাছ, তা কথা না 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 রুপিয়া নেই। এইবারটা এইখানে সকাল 8টায় কেন ঘা শুরু করে দিয়েছে। এবার আমি করছি দোষ কেদার সে জায়গা, তো ম্যাপ বের করে করছে ঘোপ গন্নাথপুর আড়পাড়া কাষ্ট ভাঙায় দাঁড়ছায়, তোমাকে হ্যাঁ হ্যাঁ দাঁড়ছায় সব দাঁড়ছে। এবারে ওখান থেকে ওই 8টার সময় ঘা দিলে ওখান থেকে ঘন্টা 3 চালালে, তাহলে এবারে ওরা ওখান থেকে ভেঙে দেয়। এবারে 12 বাজার থেকে ক্যান্টনমেন্ট শৈলই যারা ছিল এরাও ক্যান্টনমেন্ট। এবারে এইখান থেকে ক্যান্টনমেন্টে ঘা ছোটগুলি না তো সব চেয়েছে মাথার উপরে চলে যাচ্ছে, মাথার উপরে খাড়খাড় করতে করতে চলে যাচ্ছে গুলি। এবারে যে ধর ক্যান্টনমেন্টে ঘা শুরু করে দিয়েছে, দিলে ওখান থেকে ওটা ভেঙে খোল না গোটা দলাইয়ে একসাথে দলাইয়ে
সব চলে যাচ্ছে, কষে আর থাকা যাবে না কেন। সেই সময় বাড়ি বেরোবে মানে দেখছি যে এখানে খানে গেল লাশ। ওরে সর্বনাশ, কেউ হাও মাও করে কান। হ্যাঁ, পাকিস্তানিরা ওদের লাশ সেই গাড়ি নিয়ে এসে গাড়ির মধ্যে সব নিয়ে আসছে, ঘাড়ে করে হুড়ুম দাঁড়াম করে নড়াচড়া করছে, তাও তো হুড়ুম দাঁড়াম করে গাড়ি পর। ওই সময় যখন ওই সময় গুলি বন্ধ হয়ে গিয়েছে, মানে কোনো পক্ষে আর ছাড়াছাড়ি নেই। তখন ধরো বুকেরও মেরেছে, এগেরও মেরেছে না, তখন ওই লাশ সব কুড়োয়, গুলি নেই আর ওগের গুলি নেই। রাইফেল তো পিটাপিটি করছে, শিকিকে ধরে খানেরা গাছা মাছে ইয়ালি বলে আসার সমুদ্রে লাশ কি তারা এমনি হাতাহাতি, ওর কয় হাতাহাতি মানে গুলি আর নেই, রাইফেল দিয়ে বেড়ে বেড়ি ওই জায়গায় ছিল। তার কারণ ওই জায়গার থেকে এই মাঠে যখন ওই ট্যাঙ্ক যুদ্ধ যখন থেমে গিয়েছে, তখন স্থল যুদ্ধ তো এই পথে হয়েছে। এসব মহজের বার বাগান সব ভাঙিয়ে চুড়ে গুলিতি, সেই থেকে তার মহজের বার হয়নি। ওই থেকে মহজের এই বাগানে বার হইল না। আর লাশ যখন ওই কুড়োয় নিয়ে যাচ্ছে, তখন তার গোলাগুলি চলছে না। কি পরিমাণ লাশ, সেসব লাশ দেখলি রক্ত। আর কেউ 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 কত তাও গাড়ি পরে ফেলে এক গাড়ি নিয়ে সব ভাগছে। যার লাশ দাম মরেছে এখন ও তো নিয়েই যাচ্ছে, ওদের লাশ তো ফেলাইতে যাবে না। আর লাশ ফেলাতে গেল তোমার এই শিখিরা আমাদের এই মাঠে। হ্যাঁ, কি করবে অত মানুষ? আমরা তো 10-12 টাকার পুঁজি দিয়ে মাঠে এক গত খিচে 10-12 টাকা নিয়ে যে ফেলাইছে। শিকিগের এত পরিমাণ ওগের এলেনে মরিয়েছে। 5 খান বিমান যেদিন ওঠে ওই দিন আমরা থাকি আর বড় কাষ্টভাঙায়, তখন ওই পাকিস্তানি প্লেন 4 খান উঠেছে। এসে দেখি যে আমাদের এই গ্রাম শুধু মোজাম সমাজ উঠছে সমাজ। আর শিখ তো মাঠ পুরা, ওরা তো বাংকার করে নেই। ওখানে স্ট্যান্ড করেছে, মনে হচ্ছে যে না আমরা স্বাধীন পেয়ে গিয়েছি, এই মনে করেছে। ওরা যখন এবারে ওই কান্ডমান্ডে প্লেন উঠেছে, তো 4 খান ওঠার সাথে সাথে 2 খান মেরে দিয়েছে। এরা যখন 2 খান মেরে দিয়েছে আর 2 খান গেঙিয়ে চলে গেছে। আর পুরো প্লেন ওঠানোর সাহস পায়নি। ওটা ভারতের প্লেন উঠলো, ভারতের প্লেন উঠে এবারটা সব ওই এক জায়গায় দলা করে ফেলাই দিলে। যে ওখান থেকে ওরা আত্মসমর্পণ করলে তো তখন রাত্রিবেলা যায় কার্পু ভারত এই বাংলাদেশে দিয়ে ওই ক্যান্টনমেন্টে যত মাল সামানা যেখানে যাচ্ছিল গোলাগুলি খানেগের সারা রাত বয়েছে। এক সময় এই জামতলায় বসে গাড়ি গুনতাম, তা 300-400 করে গাড়ি এক রাস্তা দিয়ে জাতি আছে কত গুনে পারবা তুমি। হ্যাঁ, যেন দেশ ওরা স্বাধীন করতে গেলে দেশে কিচ্ছু দিয়ে গেল না, সব নিয়ে চলে গেল ভারত। আটা চাল পর্যন্ত মানে কি থুইনি তারা কিছু, এসব ভারত নিয়ে গেল না। ভারতীয় ক্যান্টনমেন্টের ভিতরে যেসব হাতিয়ার গোলা বারুদ যা ছিল সব ভারত নিয়ে গেল। হ্যাঁ, পাকিস্তানের মাল যা ছিল সব ভারত নিয়ে। তো এই দেশ স্বাধীন হলে কত মারামারি কাটাকাটির পরে আর কত লোকের যে জীবন দিয়েছে। তো এই জায়গার মতো সৈন্য ভারতের কোনো জায়গায় মরে, এত সৈন্য কোনো জায়গায় মরেনি। ওই যুদ্ধ থেমে গেল, মানে আমাদের এদিকে যুদ্ধ থেমে গেল, আমরাও গ্রাম ছেড়ে দিলাম। গ্রাম ছেড়ে দিয়ে ধরো অন্য জায়গাতে। তারপরে দেশ যখন স্বাধীন হয়ে গেল, ওই সব ধরা পড়লে সিলিন্ডার করলে, তখন স্বাধীন হয়ে গেল, তখন আমরা সব আবার বাড়ি রামকৃষ্ণপুর ছিলাম। আমরা কান্দি ছিলাম, আর পাড়াইছিলাম জগদেশপুর থেকে ওখান থেকে একটা পূজা চলে গেলাম ওই রামকৃষ্ণপুর। যে কি কারো দেশে ওখানে ইন্ডিয়া এলেন গুড় নিয়ে যেতাম, দোকান 2 পাশে গুড় নিয়ে যেতাম, একটা জনের টাকা দিত, ওই জনের টাকায় পেটছে। দোকানটা আবার বাজার টাজার করে নিয়েছে, খাতাম ওই জায়গায়। আর ধান তো চাল তো 1 গাড়ি নিয়ে গিয়েছি, গরু গাড়ি 1 গাড়ি চাল নিয়ে গিয়েছি। চাল কিনতে হতো না, শুধু ওই বাজার করার খরচটা ওখানে আমরা বের করে নিতাম। ওদিকে যুদ্ধ করছে কি ওরা বুঝতেই পারিনি। জায়গায় বুঝেছে, জায়গায় ওখানে কোনো গোলাগুলো হয়নি। রামকৃষ্ণ 5 খান ট্রাম পড়িল এখানে, ওখানে ছিল 3 খান। এসব তোমার ওই জহরহন বেঁচে দিল। তা সে করার দিকে টিকে ট্রাকে পুড়ে সব নিয়ে নিল। আর ওই পশ্চিমবঙ্গের আমবাগানের যেখানে আগুন ধরিয়ে কাছে লাল টকটকে হয়ে গেল। ওতে তেল মেল যা ছিল সব তো আগুন ধরে গেল গলি দিয়ে। মানে 71-এর সময় যুদ্ধটা আমাদের গ্রামের উপরে কোনো যুদ্ধই হয়নি। মানুষও যেরা মরেছে, আমাদের দেশি মানুষও আগুনে পুড়ে মরেছে। শরীর ব্রিজ ভেঙে দিয়েছে, তা ওই ব্রিজ ভেঙে দিলি এখানে আর মারবে না, এই হাজি সাহেব নিয়ে গেল সব। আমিও যাচ্ছিলাম, তো আমার মনটাই ভালো বললো না যে এরা যখন এই ঘর বাড়ি সব পোড়াইতে এসে আগুন তারাই যাচ্ছে, ওকে সামনে গেলি এরা পাকিস্তান জিন্দাবাদ করতে গিয়েছে। গেলি রাস্তায় তো এরা সাইজ মতো দেখে যে কটা দেখেছে এরা মুক্তিযোদ্ধা হতে পারে, যে কটা ধীরে সব ওই রাস্তায় লাইন দিয়ে গুলি করে দিল, রাস্তার নিচে লাভিয়ে গুলি করে দিল। বুঝলি, সিরাজুল বেঁচে গেলে ওর এই হাতে প্রথম লাগিলে এই গুলি এই জায়গায়, এরা বুকির পর দিয়ে এরকম বুঝি নড়াচড়া করি। হ্যাঁ, যারা ওই মধুর লাগলে 6টা গুলি লাগিয়েছে মধুর, ও শুধু ঝটপট করেছে আর শুধু গুলি ঝটপট দিয়েছে। আমি ধারণা করতে পারি না। আমি তো মাটি 10 সময়
দেখে আমার গান মধ্যে আর কোনো বল টল নেই ভাব। এ পাশে ঘাট দিয়েছে একটুখানি ফুটো, আর এ পাশে এরা ইয়ে দিয়েছে। ও যে রাস্তায় উঠেছে এই পাকিস্তান জিন্দাবাদ করতে করতে, জনগুলো নিয়ে নিলে আর ওই ছেলেপিলে যেগুলো ওগুলো সব তাড়াই দিলে। এরাই ডেকে নিয়ে গিয়েছে, এই ধরে এরা এই করলি আর আমাদের গ্রামে আসবে না, পড়াবে না, এই যে নৈমতি ফকির তারা ছেলে তার নিয়ে আসতে পারে, তারা চলো বল। আর রিজল্ট এই জায়গাতে উজুকের কাছে গেলি তো বাঁচাবেন না মন্দিরে মনে হয়, তা উজু করেই যাই, উজু করে হওয়া পাঁচ ছেলে গেল। আমি বললাম ওর পাশে রিজল্টের পিছনে আমি রই, আমি বললাম তুই যা, আমি যাও। আমি তো বোঝা হয়ে গেছে রিজল্টের থেকে আমার শরীর কত, আমি টাকলা জন না, আমার ছুঁইতে নাকি আল্লাহ হয়াত লিখেছে তাই যাবো না। এবারে সিংজেলি মানুষ এটা বেরিয়ে দৌড় মারছে, আর পাখি ফেলার মতো গলি, মানুষ মাটি দিতে পারলো না। তো আমাদের এই উত্তর মাঠে আমাদের আখের মধ্যে মানুষ টেনে শিয়েলে খাচ্ছে, ওর মধ্যে শিয়েলে ওই মানুষ টেনে এনে এসে খাচ্ছে। আমি এরম তাকিয়েছি, আমি এরম যে করে তার মধ্যে এরম টাকা ওই গোছে মুখ টুকি সব তো রক্ত, আমার মুখে এরকম তাকিয়েছে, মারলি আমি খাইছি দৌড়, এ কালো দৌড় আর সে কালো দৌড়। বললাম যে এই হইন হয়ে গেছে, মানুষ পাশে হয়ে গেছে, এরকম অবস্থা গিয়েছে বাপ। ওরম দিন আর চাচ্ছি নে, ওরম দিন যেন আর না আসে কারো। ওই আসছিল যেরকম ইরানে আসছিল, করছে যে ইরানে ধরো খাওয়াচ্ছিল এরকম, তো ও তো উপর কেতা হতো, তার এরকম গুলি মানুষ মারছিল না, ওর উপর থেকে ঘাট দিচ্ছে যা খাচ্ছে। আর এ তো মানুষের যেমনি দেখে পাখি মতো গুলি করে দিচ্ছে। তাই যে আল্লাহ বেরাজ হয়ে গেছে খানিকের পরে, যে মানুষ মারিছিস ঘরে আগুন জ্বালাই, তোকের পরে আল্লাহ বেরাজ হয়ে গেছে, তাই ওরা ঠিক পারেনি। আর সেই সুমন্দির রেজাকার সম্বন্ধীরা দিয়ে এরাই আরো দেশের ক্ষতি করেছে বেশি, খানেরা করি এই রেজাকাররাই করেছে, এই খানেরাই খানেকে নিয়ে যেত, হ্যাঁ গ্রামে ঢুকতো, ভালো বড় বড় ছাগল গরু ধরে নিয়ে খাইতে, ছাগল গরু ধরে নিয়ে এসে জমি করে খাইতো, ভালো ভালো মেয়েরা থাকলে তাকে ধরে নিয়ে দিয়ে। এই জন্য তো রেজাকারের স্বাধীনই পরে অনেক রেজাকার বাড়ি আসতে পারিনি, রেজাকাররা ক্ষতি করেছে বেশি খানেকের থেকে রেজাকাররা। ওগের পরে এই জন্য আমরা ওকে দেখতে নেই, রেজাকার বললেই গার মধ্যে আগুন ধরিয়ে দিত। তাহলে স্বাধীনের সময় এত কষ্ট করেছি, আর এত সে তুলনা করা যাবে না খোকা, অত গোলাগুলি আর অত মানুষ মরা, এত মানুষ মরেছে চোখে দেখা যাবে না। যার কারণে দেখছি যে ওই গাড়ির মধ্যে এরকম এরকম করে নড়ছে, এরকম করে নড়ছে, ঘাড়ি করে এনে দাম করে সব ফেলাচ্ছে। আর এই যে তারপরে যে মহিলা সেই গ্রাম, মহিলা এই গ্রামে, ওরে বাবা বাবা, গাড়িতে কটা নিয়ে যাবে ইন্ডিয়া, গাড়িতে কটা নিয়ে যাবে। আর ওই প্লেনের গুলি, ওর তো দুই পাশে মেশিন গান দুই পাশে ফিট করা থাকে, ওটার সময় পড়বে আবার পিছন তো পড়ে, যখন ওর পিছন তো ঘাটবে, এরকম যখন মাথা কাজ করো তখন সামনেতে সাজা করতে করতে যাবে, আবার যখন এবারে এরকম সোজা হবে না তখন পিছন থাকবে না, পিছনতে শুধু টিগারটা টিপে ধরার দরকার, ঝড়ের মতো বৃষ্টির মতো গুলি বেরোবে। তাহলে এরপরে আর কি দেখ, তবে আল্লাহর কাছে আল্লাহ এরকম দৃশ্য যেন আর না দেখি। এখন ভবিষ্যৎ এখন আমি কাছে তো তখনকার থেকে এখন ভালো, তবে মানুষের মন ভালো না, মন ভালো থাকলেই আমরা আমাদের কষ্ট থাকতো না, অভাবও থাকতো না। এখন তোমাকে আমি একটা কিছু করেছি, এখন তুমি আর এক চড় মারিছি, তুমি এই লোক না আমার 5 চড় মেরে যাচ্ছে, তখন একজন মেরেছে, তাহলে তুই যে শোধ করিস, তাহলে আবার সেও তো, তুই যে কুকুর, তাহলে ও যদি আবার ফিরে মারে, তাহলে হও তো কুকুর, কত মানুষ এই প্রতিশোধ চলছে এখন। তা আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ যে এরম দৃশ্য যাতে আর না হয়, এটাই আমরা করছি। তোমাকে তুমি নিয়েছে সব হয়েছে, ভাত কাউরি কোনো তার কষ্ট নেই, তোমরা শান্তিতে সবাই থেকেছে, সকলের সাথে মিলেমিশে। আমি করছি এখন সবার সাথে মিলেমিশে আমরা চলে যাবো, আমাকে মারামারি কাটাকাটি জন্য আমাকে কারোর সাথে না করতে হয়। যে আল্লাহ কীভাবে যে বাসায় রেখেছে আমাকে, ওরকম অবস্থা বেঁচে থাকার কথা না। গরু বাছুর ছাগল গরু কনে কন্যা মরেছে, গন্ধতে বাড়ি আসা যায়নি, গ্রামের মধ্যে ঢোকা যায়নি।